সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন সাতমুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জয় পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ছায় বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভিআইপিদের দেহরক্ষী আওয়ামী লীগ সংশ্লিষ্ট রায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি তেল নিতে আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। কোনটায় দাম কত বাড়ল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, টঙ্গী থেকে অপহৃতকে টাঙ্গাইলে উদ্ধার, গ্রেফতার 5। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, একদিনে কুয়েত থেকে এলো 30 প্রবাসীর মরদেহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নেতানিয়াহু হটাও হুঙ্কার, তেল আবিবের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি জুলাই দাঙ্গা পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে নেপলি। সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বরাবর একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। লন্ডন ভিত্তিক এই ল ফার্মের চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে যে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া এবং প্রমাণের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির ICCPR-এর 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আইনি নোটিশে আইনজীবীরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শত্রুভাবাপন্ন হিসেবে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপর হামলার কারণে একটি সুষ্ঠু বিচারিক পরিবেশ অনুপস্থিত ছিল। প্রসিকিউশন টিমের প্রধান এবং সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা বিচার প্রক্রিয়াকে শুরু থেকেই পক্ষপাতমূলক করে তুলেছে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিংসলে নেপলি দাবি করেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করায় বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ল ফার্মটি বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে আইন সংশোধন করে এর এখতিয়ার যেভাবে বাড়ানো হয়েছে তা আইনিভাবে ত্রুটিপূর্ণ। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টিও নোটিশের রেফারেন্স হিসেবে টানা হয়েছে। লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলে নেপলি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বর্তমান রায় নিয়ে 4টি মূল দাবি উত্থাপন করেছে। তাদের মতে, প্রথমত, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতেই ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচারের নীতিমালা অনুসরণ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পুনর্বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই দাঙ্গার পর গঠিত বিশেষ ট্রাইব্যুনালের এই রায় নিয়ে ইতোমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছিল। কিংসলে নেপলির পাঠানো এই আইনি নোটিশ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরেও আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। এদিকে বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন সাতমুখ। হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই। তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কী কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা,
সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকা নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে তো একজনকে তো নেতৃত্ব দিতে হবে। জুনায়েদ আহমেদ পলককে নিয়েও কম আলোচনা হচ্ছে না। তার ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের শক্তি দেখা যায়। তিনি নিজেকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তবে আওয়ামী লীগের মতো একটি দলের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নির্ভর হলেই হয় না, মাঠ পর্যায়ের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তিনি এখন জেলে, কবে জামিন পাবেন তা কেউ জানেন না। আলোচনা হচ্ছে মোহাম্মদ এ আরাফাতকে নিয়েও। তার শক্তি মূলত বুদ্ধিভিত্তিক এবং মিডিয়া ভিত্তিক। তারও আন্তর্জাতিক মহলের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। হাসিনা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। মাঠ পর্যায়ে রাজনীতিতে তিনি কতটা শক্তিশালী হতে পারবেন সেটা স্পষ্ট নয়। দলের অভ্যন্তরীণ কাঠামো বোঝার দিক থেকে বিপ্লব বড়ুয়ার মতো নেতারা বেশ গুরুত্বপূর্ণ। তিনি দক্ষতার সঙ্গে তার দপ্তর সম্পাদক হিসাবে কাজ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। দলের মেকানিজম নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু পরিচিতি শুধুমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ। নাহিম রজ্জাকের ক্ষেত্রে পারিবারিক নৈতিক ঐতিহ্য একটি বড় বিষয়। তিনি নিজেকে এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। নাম শোনা যাচ্ছে শাহরিয়ার আলমের। তিনি একজন দক্ষ আমলা। কূটনৈতিক স্তরে তার বিভিন্ন ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, ভালো বৈশ্বিক যোগাযোগ রয়েছে। তবে তৃণমূল স্তরে যোগাযোগ বেশ দুর্বল। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আওয়ামী লীগারের জন্ম ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অফ ল থেকে স্নাতকোত্তর। পরে লিনকন ইনের ব্যারিস্টার্স হিসেবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ নেতা। দ্য ইউনিভার্সিটি অফ ল থেকে আইন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেও পড়াশোনা করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছেন। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে। আলোচনা চলছে নাসরুদ হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সরকারি থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান। আরও জানিয়ে দেব, জয় পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার যজ্ঞের দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ। রোববার ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের ৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিটিসিএলের এক কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। তবে প্রথমেই ৪ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি এর এক কর্মকর্তার জেরা সম্পন্ন করবেন আসামি পক্ষের আইনজীবীরা। গত ৪ ডিসেম্বর ২০২৫-এ এ মামলাটি আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং আটক পলককে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ এবং মানবতা বিরোধী অপরাধের প্ররোচনা দেওয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২১ জানুয়ারি ২০২৬-এ অভিযোগ গঠনের মাধ্যমে এ বিচার শুরু হয়। বর্তমানে ২ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পলক। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। এদিকে ৬ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত।
দেশের ৬ বিভাগের কিছু কিছু জায়গায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১৮ এপ্রিল আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির শনিবার রাতে বলেন, যদি কালবৈশাখী ঝড় হয় এবং তার তীব্রতা বেশি থাকে তাহলে এসব অঞ্চলে ক্ষতি হবে স্বাভাবিকভাবে। এছাড়া ভারী বর্ষণ কিংবা শিলাবৃষ্টি হলেও নানা রকম ক্ষতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের গত শনিবার রাতের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও রাঙামাটিতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকুলিতে। এছাড়া দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এদিকে জ্বালানি তেল নিতে আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। কোনটার দাম কত বাড়ল? বৈশ্বিক জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যেই দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার ১৮ এপ্রিল রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম ঘোষণা দিয়েছে, যা আজ থেকে কার্যকর হচ্ছে। গতকাল রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। এক নজরে নতুন দাম প্রতি লিটার। ডিজেল ১১৫ টাকা, আগে ছিল ৯৯ টাকা, বৃদ্ধি ১৫%। কেরোসিন ১৩০ টাকা, আগে ছিল ১১২ টাকা। অকটেন ১৪০ টাকা, আগে ছিল ১২০ টাকা। পেট্রোল ১৩৫ টাকা, আগে ছিল ১১৬ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ১১৪ টাকা করা হয়েছিল, যা ছিল সেই সময় পর্যন্ত সর্বোচ্চ। তবে এবার ১১৫ টাকা নির্ধারণের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে গেল। এদিকে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমায় ফিলিং স্টেশনে ভিড় বেড়ে গেছে। এখন সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। সংস্থাটির ৩ জন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বাড়তি তেল সরবরাহ করতে গতকাল রাতেই তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের তুলনায় তেলের চাহিদা হঠাৎ ৩০% বেড়ে গেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, বাজারে যে অস্বাভাবিক চাহিদা দেখা যাচ্ছে তা আসলে যৌক্তিক নয়। মানুষের ভোগান্তি কমাতে আমরা সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছি। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যায়। যদিও মাঝে হরমুজ প্রণালী খোলার ঘোষণায় দাম কিছুটা কমে $৯০ এসেছিল, কিন্তু ইরান আবারও প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিপিসির তথ্যানুসারে বর্তমানে দেশে প্রায় ১,০২,০০০ টন ডিজেল মজুদ আছে এবং পথে থাকা আরও জাহাজে ১ লাখ টনের বেশি ডিজেল যুক্ত হবে। এছাড়া পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ রয়েছে। আজ থেকে ডিজেলের দৈনিক সরবরাহ ১১,১৬০ টন থেকে বাড়িয়ে ১৩,০৪৮ টন এবং অকটেনের সরবরাহ ১,১২৯ টন থেকে বাড়িয়ে আরও ২৩৭ টন করার কথা রয়েছে। উল্লেখ্য, দেশে মোট ব্যবহৃত জ্বালানির ৩০% হল ডিজেল। তাই এর দাম বাড়ার প্রভাব গণপরিবহন এবং কৃষিখাতে পড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। আরও জানিয়ে দেব, ভিআইপিদের দেহরক্ষী
আওয়ামী লীগ সংশ্লিষ্টরাই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, বর্তমান মন্ত্রিসভার সদস্যসহ ভিআইপিদের নিরাপত্তায় দেহরক্ষী বডিগার্ড হিসেবে নিযুক্ত পুলিশ সদস্যদের নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই দেহরক্ষীদের বেশিরভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত। তারা তৎকালীন মন্ত্রীদের এবং পরবর্তী সময়ে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের দেহরক্ষী ছিলেন। অভিযোগ ওঠার পর এরই মধ্যে ভিআইপিদের নিরাপত্তায় নিযুক্ত অন্তত ১২ জনকে দেহরক্ষীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও অন্তত ৩০ জনের বিষয়ে যাচাই বাছাই চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, নতুন সরকারের মন্ত্রিসভার শপথের আগে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল বিগত সরকারের সময়ে দেহরক্ষী থাকা কাউকে রাখা হবে না। কিন্তু পরে তদবির, সুপারিশ এবং কোনো কোনো ক্ষেত্রে উৎকোচের কারণে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে নিযুক্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। তাদের কারো কারো বিরুদ্ধে ছাত্রলীগের বর্তমানে নিষিদ্ধ সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এবং রাজনৈতিক সুপারিশে আওয়ামী লীগ আমলে পুলিশে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এসপি প্রধান সর্দার নুরুল আমিন গত বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, দেহরক্ষী নিয়োগ নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল। এরপর কয়েকজনকে পরিবর্তন করা হয়েছে। অন্যদের বিষয়েও নিখুঁতভাবে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে বাকিদেরও পরিবর্তন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতে এসপি থেকে এ পর্যন্ত ১১১ জন পুলিশ সদস্যকে গানম্যান দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাদের একটি বড় অংশই পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া এবং ওই সরকারের মন্ত্রীদের নিরাপত্তায়ও ছিলেন। সূত্রগুলো বলছে, পুলিশের প্রতিবেদনেই উঠে এসেছে অভিযোগ ওঠা দেহরক্ষীদের অনেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে ছাত্রলীগ কোটায় অথবা আওয়ামী লীগের নেতাদের আত্মীয় স্বজন এবং সাবেক এমপিদের সুপারিশে নিয়োগ পেয়েছিলেন। ফলে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে তাদের নিযুক্ত করা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার আগেই এসপি থেকে তাদের জন্য দেহরক্ষী বাছাই করা হয়েছিল। তখন ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এমন দায়িত্বে না রাখার নীতিগত সিদ্ধান্ত ছিল। তবে পরে তা ভেঙে বিতর্কিত অনেককে দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই নিয়োগে এসপির সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার তদবির ছিল। কোনো কোনো তদবিরের পিছনে উৎকোচের কারণও ছিল। পুলিশ সদরেরও কেউ কেউ কারো কারো ব্যাপারে সুপারিশ ছিল। সূত্র বলেছে, নিযুক্ত করার কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট ভিআইপিদের সঙ্গে বেশ কয়েকজন দেহরক্ষীর স্বাভাবিক আলাপচারিতায় তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়। পরে বিষয়টি পুলিশের মহানির্দেশককে, আইজিপিকে অভিহিত করা হলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল আহসানের সই করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, এ ধরনের নিয়োগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা বিনষ্টের ঝুঁকি তৈরি করছে। আওয়ামী লীগ সরকারের সময় ভিআইপিদের গানম্যান হিসেবে দায়িত্ব পালনকারীদের পুনরায় নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন প্রভাবশালী মহলের সুপারিশে অনিচ্ছা সত্ত্বেও বেশ কয়েকজনকে নিয়োগ দিতে হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত হয়েছে, যাদের দ্রুত প্রত্যাহারে সুপারিশ করা প্রয়োজন। দৃষ্টি আকর্ষণ করা হলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে অবহেলার কোনো সুযোগ ছিল না। দেশের পুলিশ বাহিনী এখনও এতটা পেশাদার হয়ে ওঠেনি যে ব্যক্তিগত বা রাজনৈতিক মতাদর্শ পুরোপুরি পাশ কাটিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। বিগত আওয়ামী লীগ আমলের যারা এই আমলেও দেহরক্ষী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের দেওয়া তালিকায় নাম থাকা কনস্টেবল কাউসার আহমেদ পতিত আওয়ামী লীগ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর দেহরক্ষী ছিলেন। পরে তিনি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দেহরক্ষী ছিলেন। তিনিই পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের গানম্যান নিয়োগ পেয়েছেন। তালিকায় নাম থাকা কনস্টেবল মোহাম্মদ তাসনিম আলম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের এবং পরে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের দেহরক্ষী ছিলেন। বর্তমান সরকারের সময়েও তাকে আবার একই দায়িত্বে রাখা হয়। কনস্টেবল মোহাম্মদ জাকির হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ড এনামুর রহমানের গানম্যান ছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিরাপত্তায় যুক্ত হন। পরে তাকে বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর গানম্যান করা হয়।
এএসআই বশিরুল্লাহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকারের গানম্যান ছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নিরাপত্তায় যুক্ত হন। বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেহরক্ষী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। আরও জানিয়ে দেব, একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ। কুয়েত থেকে একদিনে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও ২ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি এবং ফ্লাইট জটিলতার কারণে কুয়েত থেকে মরদেহগুলো নির্ধারিত সময়ে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। একসঙ্গে এত সংখ্যক মরদেহ আগমনে বিমানবন্দরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। পরিবার পরিজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশপথের শেষ বিদায়। এদিকে টঙ্গী থেকে অপহৃতকে টাঙ্গাইলে উদ্ধার, গ্রেফতার ৫। টঙ্গী আবদুল্লাপুর ফ্লাইওভার থেকে অপহৃতকে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ১৯ এপ্রিল সকালে জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতাররা হলেন পাবনা জেলার ঈশ্বরদী থানার গোয়ালবাতান গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ৩৬, নওগাঁ জেলার বদলগাছি থানার জারফালা গ্রামের বাবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি ২৬, পাবনা জেলার ঈশ্বরদী থানার খালেশপুরের ফজলু শেখের ছেলে রেজাউল ইসলাম হৃদয় ৩১, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাড়িগাছা গ্রামের এমাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা ৩৭ ও ঢাকা জেলার আশুলিয়া থানার আনাকলি আউকপাড়া গ্রামের রহিম মৃধার মেয়ে সানজিদা আক্তার রূপা ৩৫। তারা টঙ্গীর হোসেন মার্কেট, আউচপাড়া ও শফিউদ্দিন রোড এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, শুক্রবার টঙ্গী আবদুল্লাপুর ফ্লাইওভার থেকে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। গতকাল শনিবার টঙ্গী পশ্চিম থানায় ভিকটিমের ভাই শাকিল মিয়া ২৭ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী উল্লেখ করেছেন, তার বড় ভাই জাকির হোসেনকে অজ্ঞাতনামা ৪-৫ জন অপহরণকারী টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী আবদুল্লাপুর ফ্লাইওভারের ওপর থেকে অপহরণ করা করেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। এরপর টঙ্গী পশ্চিম থানার একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে ও আসামিদের গ্রেফতার করে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ টাঙ্গাইল পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও জানিয়ে দেব, নেতানিয়াহু হটাও হুঙ্কার, তেল আবিবের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ। তেল আবিবের ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। তেল আবিবের হাবিমা চত্বরে শনিবার রাতে মানুষের ফেটে পড়া ক্ষোভ যেন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ব্যর্থতার এক চরম দলিল হয়ে দাঁড়িয়েছে, যেখানে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ, আগাম নির্বাচন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবি তুলেছেন। ইরানের বার্তা সংস্থা তাসেম নিউজ এজেন্সি জানায়, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজপথে নেমে এসে যুদ্ধের অবসান এবং বর্তমান ক্যাবিনেটের রাজনৈতিক ধারা পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন। এই উত্তাল জনসমাবেশ থেকে ফিলিস্তিনি ভূমি দখল এবং পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসী পরিকল্পনার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়। ইসরায়েল এবং লেবাননের সাথে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেল আবিবের নিরাপত্তা কড়াকড়ি কিছুটা শিথিল হতেই রাজপথের দখল নেয় বিক্ষুব্ধ সাধারণ মানুষ। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিস্থিতিকে নেতানিয়াহুর পুরোপুরি রাজনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তাকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পরবর্তী পরিস্থিতি সামলাতে সরকারের অযোগ্যতার কারণেই গত কয়েক মাস ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই প্রতিবাদের আগুন জ্বলছে। সমাবেশস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও আয়োজকদের সাথে সমন্বয় থাকায় কোনো সংঘাত ছাড়াই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্তর্জাতিক মহলের ধারণা, যুদ্ধবিরতির এই সুযোগে সাধারণ মানুষের গণদাবি আদায়ের এই লড়াই নেতানিয়াহু প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইসরায়েল কেবল সীমান্তে যুদ্ধেই লড়ছে না, বরং দেশের ভেতরেও এক বিশাল রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি দাঁড়িয়ে আছে।